সুপ্রভাত। আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের আজকের দিনে ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র 5 বছর বয়সে তার 5 দাদার সাথে ব্যাপটিস্ট মিশনের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হয়েছিলেন এবং ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সেখানে পাঠ গ্রহণ করেন। ইংরেজি শিক্ষা মাধ্যমের স্কুলে তিনি ইংরেজি ভাষায় সঠিকভাবে লেখা ও বলা, ল্যাটিন, বাইবেল, সহবত শিক্ষা, ব্রিটিশ ভূগোল ও ব্রিটিশ ইতিহাস শিখেছিলেন। আর বাড়িতে মায়ের কাছে বাংলায় দুর্গা ও কালী পুজোর মন্ত্র, রামায়ণ মহাভারতের গল্প, ধর্মগীতি ইত্যাদি শিখে প্রতিপালনকারী মানসিকতা গ্রহণ করেছিলেন। অসহায় বিপদগ্রস্ত মানুষের সাহায্যে সর্বদা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেন। 1909 খ্রিস্টাব্দে তিনি কটক রেভেন্সো কলেজিয়েট স্কুলে ভর্তি হন। সেখানে ইংরেজি, বাংলা, সংস্কৃত ভাষায় শিক্ষা গ্রহণ করেন এবং বেদ ও উপনিষদ বিষয়ে জ্ঞান অর্জন করেন। তিনি পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলেও সর্বদা ভারতীয় পোশাক পরতেন এবং ধর্মীয় ভাবনা চিন্তার মধ্যে থাকতে পছন্দ করতেন। তিনি মাকে দীর্ঘ চিঠিতে শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির উপদেশ এবং আনন্দমঠ উপন্যাসের সাথে পরিচিত করিয়ে দিয়েছিলেন। তিনি পড়াশোনা সহ সকল বিষয়ে অসম্ভব মনোযোগী ছিলেন। যে কোনো প্রতিযোগিতা ও পরীক্ষায় সফল হওয়ার দক্ষতা প্রদর্শনে সক্ষম ছিলেন। 1912 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। 1913 খ্রিস্টাব্দে তৎকালীন উচ্চবর্ণের হিন্দুদের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় কলকাতা প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হন। সেখানে দর্শনশাস্ত্র ও কান্ট, হেগেল, বার্টসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে পাঠ গ্রহণ করেন। 1914 খ্রিস্টাব্দে কলেজের দীর্ঘ ছুটির সময় তিনি পথপ্রদর্শনের জন্য আধ্যাত্মিক গুরুর খোঁজে তার বন্ধু হেমন্ত সরকারের সাথে কয়েক মাসের জন্য উত্তর ভারতে গিয়েছিলেন। ভ্রমণের সময় বিস্মিত প্রবণ গুরু পাওয়ার পরে তিনি আন্তরিক জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তারপর কলেজে ফিরে আবার পড়াশোনা, বিতর্ক সভা ও ছাত্র সাংবাদিকতার মনোনিবেশ করেন। 1916 খ্রিস্টাব্দের 15 ফেব্রুয়ারি ইতিহাসের অধ্যাপক E.F. ওয়েটনকে হেনস্থা করার অপরাধে তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত করা হয়। তারপর তিনি 1917 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং 1918 খ্রিস্টাব্দে শিল্পকলা বিষয়ে দর্শনশাস্ত্রে অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। উক্ত পরীক্ষায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। 1919 খ্রিস্টাব্দে তিনি তার বাবার অনুরোধে ইংল্যান্ডে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেন এবং ওই বছরই 19 নভেম্বর কেমব্রিজের রেজিস্টারে ভর্তি হয়ে সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য মেন্টাল অ্যান্ড মরাল সায়েন্স ট্রাইপোজ বেছে নিয়েছিলেন। 1920 খ্রিস্টাব্দের আগস্টে তিনি উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। 1919 খ্রিস্টাব্দের দমনমূলক রাওলাট আইনের প্রতিবাদে 1921 খ্রিস্টাব্দের 22 এপ্রিল ভারতের রাষ্ট্র সচিব এডউইন মন্ডাগুকে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের তালিকা থেকে তার নাম অপসারিত করার আবেদন করেছিলেন। সেই সময় বাংলার রাজনীতির শীর্ষ নেতা বিশিষ্ট আইনজীবী চিত্তরঞ্জন দাসের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তিনি সুভাষচন্দ্রকে কলকাতায় আসার আহ্বান করেন। ভগ্নচিত্তে তিনি কেমব্রিজের ICCS এর শেষ পরীক্ষা দিয়ে তৃতীয় স্থান অধিকার করে 1921 খ্রিস্টাব্দের জুন মাসে ভারতের উদ্দেশ্যে নৌযাত্রা শুরু করেন। 1921 খ্রিস্টাব্দের 16 জুলাই তিনি মুম্বাইতে ফিরে তৎক্ষণাৎ মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাতের চেষ্টা করেন এবং সাক্ষাৎ করতে সম্মত হন। সাক্ষাতে তিনি গান্ধীকে প্রশ্ন জর্জরিত করেছিলেন।
তার মতে গান্ধীর উত্তরগুলি অস্পষ্ট, তার লক্ষ্যগুলি অস্পষ্ট, তার লক্ষ্য অর্জনে তার পরিকল্পনা সঠিকভাবে পরিকল্পিত নয়। তারা দুজনে প্রথম সাক্ষাতেই ভারতের স্বাধীনতা অর্জনের উপায় সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছিলেন। মহাত্মা গান্ধী তখন তাকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পথে পরিচালিত করেন। তিনি কলকাতায় ফিরে তার কাঙ্ক্ষিত নেতা ও রাজনৈতিক গুরু দেশবন্ধুকে খুঁজে পান এবং সুভাষচন্দ্র বসুর আদর্শ বাংলার তরুণদের আকৃষ্ট করেছিল। দেশবন্ধু তাকে জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করান এবং তারপর প্রায় 20 বছর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি স্বরাজ সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন ও চিত্তরঞ্জন দাস কর্তৃক প্রতিষ্ঠিত ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসাবেও কর্মরত ছিলেন। 1923 খ্রিস্টাব্দে তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক হিসাবে নির্বাচিত হন। 1924 খ্রিস্টাব্দে তিনি কলকাতার পৌর সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন এবং 1925 খ্রিস্টাব্দে রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করে মন্দালয়ের কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি যক্ষা রোগে আক্রান্ত হন। 1927 খ্রিস্টাব্দে কারামুক্তির পরে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হন এবং জওহরলাল নেহরুর সাথে ভারতের স্বাধীনতার লক্ষ্যে কাজ শুরু করেন। 1928 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেন। এর কিছুদিন পরে তিনি আইন অমান্য আন্দোলনের জন্য গ্রেপ্তার হয়ে কারাবাস করেন এবং মুক্তির পরে 1930 খ্রিস্টাব্দে কলকাতার মেয়র পদে নির্বাচিত হন। 1933 খ্রিস্টাব্দে তাকে ইউরোপে নির্বাসিত দেওয়া হয়। 1920 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের বিবরণ সম্বলিত তার রচিত দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির প্রথম অংশ 1935 খ্রিস্টাব্দে লন্ডনে প্রকাশিত হয়, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ে ব্রিটিশ সরকার ভারতে বইটি বাজেয়াপ্ত করে। বইটির দ্বিতীয় অংশটি অর্থাৎ 1935 থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রকাশিত হয়। সেটিও ব্রিটিশ সরকার ভারতে নিষিদ্ধ করে। ভারতের স্বাধীনতার পরে 1948 খ্রিস্টাব্দে বই দুটি ভারতে ছাড়পত্র পায়। 1938 খ্রিস্টাব্দে তিনি কংগ্রেসের দলের সভাপতি হিসাবে মনোনয়ন গ্রহণ করতে সম্মত হন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগ সহ শর্তধীন স্বরাজের পক্ষে অবস্থান গ্রহণ করেন। ফলে তার সঙ্গে গান্ধীর সংঘাত সৃষ্টি হয় এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি বিভক্ত হয়ে যায়। তিনি ঐক্য বজায় রাখার চেষ্টা করলেও গান্ধী তা চাননি। 1939 খ্রিস্টাব্দে কংগ্রেস সভায় তিনি গান্ধীর পছন্দের প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় সভাপতি নির্বাচিত হন, কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে গান্ধী নেতৃত্বাধীন দলের বিভিন্ন কৌশলের কারণে তিনি কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। মূলত বামপন্থী রাজনীতিকদের মজবুত করার লক্ষ্যে ওই বছরই 22শে জুন তিনি জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক সংগঠিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর পরে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড লিথগো কংগ্রেসের নেতৃত্বের সাথে আলোচনা না করেই ভারতের পক্ষে যুদ্ধ ঘোষণা করেন। তিনি সেই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গণ আইন অমান্য আন্দোলনের আয়োজন করেন, কিন্তু গান্ধীকে এর অপরিহার্যতা বোঝাতে ব্যর্থ হয়ে তিনি কলকাতার অন্ধ্রকূপ হত্যা ঘটনার স্মরণে ডালহৌসি স্কোয়ারের হাওলাটের মনুমেন্ট অপসারণের দাবিতে গণবিক্ষোভের আয়োজন করেন এবং তিনি গ্রেপ্তার হয়ে কারাবাস অবস্থায় 7 দিন অনশন ধর্মঘটের পর 1940 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তাকে মুক্তি করা হয়। 1941 খ্রিস্টাব্দে তিনি সিআইডি নজরদারিতে তার বাড়িতে থাকতে বাধ্য হন
কিন্তু 17 জানুয়ারি গভীর রাতে পাঠানদের বেশভূষা ধারণ করে ভাগ্নে শিশির কুমার বসুকে সাথে নিয়ে অন্তর্হিত হতে সক্ষম হন এবং বিহারের গোমো রেল স্টেশনের কাছে পৌঁছান। সেখান থেকে জার্মান সামরিক গোয়েন্দা সংস্থা আবওয়ের সাহায্যে পেশোয়ায় পৌঁছান। সেখানে আকবর শাহ, মোহাম্মদ শাহ এবং ভগত রাম তলোয়ারের সাথে সাক্ষাৎ করেন। 26 জানুয়ারি তিনি আকবর শাহের সাহায্যে আফগানিস্তানের সংলগ্ন ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে রাশিয়া পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন। ফরওয়ার্ড ব্লক নেতা মিয়া আকবর শাহ তাকে অভিনব ছদ্মবেশ ধরনের প্রস্তাব দেন এবং যেহেতু তিনি পশতু ভাষা জানতেন না, তাই তাকে মূক ও বধির অভিনয় করার পরামর্শ দেন। তার পথপ্রদর্শক ভগত রাম তলোয়ার একজন সোভিয়েত গোয়েন্দা ছিল, যদিও সে ব্যাপারে তিনি কিছু জানতেন না। সীমান্ত পেরিয়ে তিনি কাবুল হয়ে আফগানিস্তানে পৌঁছান। সেখান থেকে ছদ্মবেশে পরিবর্তন করে ইতালির অভিজাত ব্যক্তি কাউন্ট আলরান্ডো মাজ্জোত্তা সেজে ইতালির পাসপোর্টে মস্কোতে পৌঁছান এবং তাকে দ্রুত মস্কোতে জার্মান রাষ্ট্রদূত কাউন্ট ফন ডার সুলেনবার্গের কাছে হস্তান্তর করা হয়। রাষ্ট্রদূত এপ্রিলের শুরুতে বিশেষ কুরিয়ার বিমানে তাকে বার্লিনে পৌঁছানোর ব্যবস্থা করেন। 1941 থেকে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত বার্লিনে তার স্ত্রী এমিলি ও কন্যা অনিতার সাথে বসবাস করেন। 1943 খ্রিস্টাব্দে তিনি বুঝতে পারেন জার্মান ভারতের স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারবে না, তাই তিনি জাপানের উদ্দেশ্যে জার্মান ডুবোজাহাজে U-180-তে জার্মান থেকে মাদাগাস্কারের দক্ষিণ ও পূর্বাঞ্চলে পৌঁছান এবং সেখান থেকে জাপানি ডুবোজাহাজ I-29-এ বাকি পথ পাড়ি দেন। ওই বছরই তিনি ভারতে ফিরে আসায় স্বাধীনতার জন্য সেনাবাহিনী গঠনের ধারণাটি আবারও পুনরুজ্জীবিত হয়। 1943 খ্রিস্টাব্দের জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক সভায় রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তার কাছে হস্তান্তর করেন, যাতে তিনি সেনাবাহিনী পুনর্গঠন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয় জনগণকে সংগঠিত করতে সক্ষম হন। প্রবাসী ভারতীয়রা একই সাথে জাতীয় সেনাবাহিনীতে তালিকাভুক্ত হন এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের আহ্বানে সাড়া দেন ও আর্থিকভাবে সহায়তা প্রদানের সমর্থন ব্যক্ত করেন। তিনি আজাদ হিন্দ ফৌজে একটি পৃথক নারী ইউনিট ঝাঁসি রানী রেজিমেন্ট গঠন করেন, যা এশিয়ার প্রথম দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হয়। 1944 খ্রিস্টাব্দের 4 জুলাই বার্মায় ভারতীয়দের এক সমাবেশে আজাদ হিন্দ ফৌজের ভাষণ প্রদানের সময় তিনি বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতের জনগণকে তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানান। 6 জুলাই তিনি সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিওতে একটি বক্তৃতায় মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেন এবং স্বাধীনতা যুদ্ধের জন্য তার আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেন। সেই সময় কোহিমা ও ইম্ফলের যুদ্ধে জাপানিদের পরাজয়ের পর ভারতের মূল ভূখণ্ডে আজাদ হিন্দ সরকারের একটি ঘাঁটি স্থাপনের লক্ষ্য চিরকালের জন্য ব্যর্থতায় পর্যবসিত হয়। ফলে জাপানিরা বার্মিজ এলাকায় পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। তবুও আজাদ হিন্দ ফৌজ বার্মার ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীদের বিরুদ্ধে মেইকাটিলা, মন্দালয়, বাগো, মাউন, পোপা ইত্যাদি অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধে অংশগ্রহণ করেন। রেগুইনের পতনের সাথে তার সরকার কার্যকর রাজনৈতিক সত্তা হিসাবে অস্তিত্ব হারিয়ে ফেলে এবং আজাদ হিন্দ ফৌজের একটি বড় অংশ আত্মসমর্পণ করে। অবশিষ্ট সৈন্যরা তার সাথে থাইল্যান্ডের দিকে যাত্রা করে এবং যুদ্ধ শেষে জাপানের আত্মসমর্পণে আজাদ হিন্দ ফৌজের সমাপ্তি ঘটায়। এরপর বন্দীদের ভারতে ফেরত পাঠানো হয় এবং বিশ্বাসঘাতক সৈন্যকে দণ্ডিত করা হয়।
তারপর 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট জাপানের তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর সংবাদ আজও বিতর্কিত অধ্যায়। জন্মদিনে নেতাজিকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।